ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি একটা ভিডিও এনেছি, সেখানে একটা আলোচনা করব বায়োলজির গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে খাদ্যের উপাদান। এই খাদ্য কী কী উপাদান নিয়ে তৈরি তা আমরা আজকে আলোচনা করব। চলো ভিডিও স্টার্ট করি। খাদ্য মেনলি 6টি উপাদান নিয়ে তৈরি। কী কী? সে 6টি উপাদানের মধ্যে প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং জল। যে খাদ্যের মধ্যে 6টি উপাদান থাকে তাদেরকে আমরা কি বলবো? সুষম খাদ্য। কি খাদ্য বলবো? সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। এরকম একটা ব্যালেন্স ডায়েটের উদাহরণ হচ্ছে কি? দুধ, মায়ের দুধ। আচ্ছা, এবার আমরা দেখব এই 6টি উপাদানের মধ্যে আলাদা আলাদা করে প্রত্যেকটি উপাদান আলাদা আলাদা পড়বো। তার মধ্যে আজকে আমরা পড়বো কি? কার্বোহাইড্রেট। কি পড়বো আমরা আজকে? কার্বোহাইড্রেট। চলো দেখি কার্বোহাইড্রেট সম্পর্কে দেখি আজকে। দেখো, কার্বোহাইড্রেটের মধ্যে কি কি থাকে? কার্বোহাইড্রেটের মধ্যে থাকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আচ্ছা, কি অনুপাতে থাকে? এদের অনুপাত হচ্ছে 1:2:1। কি করে মনে রাখবো? কার্বো থেকে কার্বন, হাইড্রেট মানে জল, জলের সংকেত H2O। আচ্ছা, এবার দেখো, সের নিচে কিছু নাই মানে 1 আছে, হাইড্রোজেনের নিচে 2 আছে, অক্সিজেনের নিচে কিছু নাই মানে 1 আছে, অর্থাৎ অনুপাত হয়ে যাচ্ছে 1:2:1। এবার যদি আমরা বলি কোনো কার্বোহাইড্রেটের সংকেত, কোনো কার্বোহাইড্রেটের শর্করার মধ্যে কার্বন যদি 5 থাকে তাহলে তার ফর্মুলা কি হবে? দেখো, সি তো 5 বলে দিয়েছে, হাইড্রোজেন আর অক্সিজেন, সি যা হবে তার ডবল হবে অক্সিজেন। সি কত? 5, তাহলে তার ডবল কত? 10। এখানে হাইড্রোজেন হয়ে গেল। আর সি যা অক্সিজেন, অর্থাৎ সি এখানে কত? 5, তাই এখানে অক্সিজেনও 5 হয়ে যাবে। তাহলে C5H10O5, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের একটা ফর্মুলা, এটা শর্করার ফর্মুলা। এটা ফর্মুলা হতে পারে, আবার হতে পারে তোমার গ্লুকোজ, এটা হতে পারে C6H12O6। গ্লুকোজের ফর্মুলা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি, গ্লুকোজ C6H12O6। তো কার্বোহাইড্রেটের এই যে কার্বোহাইড্রেটের ফর্মুলা লেখার ক্ষেত্রে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের লাস্টে নামকরণের ক্ষেত্রে কার্বোহাইড্রেট লাস্টে ওস লেখা থাকবে। কি আসবে? ওস আসবে। ওস নামকরণের ক্ষেত্রে কি আসবে? ওস। যেমন গ্লুকোজ, যেমন লাস্টে ওজ এসছে, গ্যালাক্টোজ, মাল্টোজ, সুক্রোজ, লাস্টে কি আসবে? ওস। তো কার্বোহাইড্রেটের ফর্মুলা এই হয়ে গেল। কার্বোহাইড্রেটের ফর্মুলাতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন রেশিও 1:2:1, এটা মনে রাখবে। আচ্ছা, তারপরে আমরা দেখব কার্বোহাইড্রেট আমাদের ডেলি কতটা প্রয়োজন হয়। আমরা প্রতিদিন মিনিমাম কতটা কার্বোহাইড্রেট, একজন অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক লোকের কতটা কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়, শর্করা কতটা প্রয়োজন হয়, কার্বোহাইড্রেট বা শর্করা কতটা প্রয়োজন হয়? 300 গ্রাম। 300 গ্রাম পার ডে। তাহলে একজনের মিনিমাম 300 গ্রাম পার ডে আমাদের কার্বোহাইড্রেট প্রয়োজন। এবার হচ্ছে কার্বোহাইড্রেটের প্রকারভেদ। কার্বোহাইড্রেটকে কী কী ভাগে ভাগ করা যায়, অর্থাৎ টাইপ অফ কার্বোহাইড্রেটকে 3 ভাগে ভাগ করা হয়। কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। যেমন মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড।
মনোস্যাকারাইড মানে মনো মানে কি, মনো মানে ওয়ান অথবা এক, অর্থাৎ যে শর্করার মধ্যে শুধুমাত্র একটা শর্করার অণু থাকবে, ওয়ান সুগার মলিকুল থাকবে, ওয়ান সুগার মলিকুল থাকবে, তাকে আমরা মনোস্যাকারাইড বলবো। মনোস্যাকারাইড উদাহরণ কি কি আসবে? মনোস্যাকারাইডের যদি উদাহরণ বলি, মনোস্যাকারাইড উদাহরণ আসবে গ্লুকোজ, গ্যালাক্টোজ, আর কি আসবে? ফ্রুক্টোজ, আর কি? রাইবোজ, আর কি? ডিঅক্সিরাইবোজ, তাহলে মনোস্যাকারাইড উদাহরণ কি কি? গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এরা কি মনোস্যাকারাইডের উদাহরণ। আচ্ছা, এই রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ এরা আরএনএ এবং ডিএনএ এর মধ্যে পাওয়া যায়। আরএনএ এবং ডিএনএ এর মধ্যে পাওয়া যায়। আরএনএ এর মধ্যে পাওয়া যায় রাইবোজ এবং ডিএনএ এর মধ্যে পাওয়া যায় ডিঅক্সিরাইবোজ। এবার আমরা বলবো ডাইস্যাকারাইড সম্পর্কে। ডাইস্যাকারাইড মানে যেসব শর্করার মধ্যে 2 থেকে 10 অণু সুগার মলিকুল থাকবে, 2 থেকে 10 অণু শর্করা থাকবে, তাদেরকে আমরা ডাইস্যাকারাইড বলবো। ডাইস্যাকারাইডের উদাহরণ কি কি হতে পারে? ডাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে মাল্টোজ, আর কি? সুক্রোজ, আর কি? ল্যাকটোজ। আচ্ছা, মাল্টোজের মধ্যে কি কি থাকবে? মাল্টোজের মধ্যে থাকবে গ্লুকোজের 2টি অণু, যেমন লিখে দিই এখানে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। মাল্টোজের মধ্যে কি কি থাকবে? গ্লুকোজ প্লাস গ্লুকোজ, 2টি গ্লুকোজ মিলে মাল্টোজ তৈরি হবে। তারপর সুক্রোজের মধ্যে কি থাকবে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, কি থাকবে? ফ্রুক্টোজ। আচ্ছা, ফ্রুক্টোজ এমন শর্করা যার উপস্থিতির জন্য ফলের স্বাদ আমাদের মিষ্টি লাগে, অর্থাৎ যে কোনো ফল মিষ্টি লাগে কিসের জন্য? তার মধ্যে ফ্রুক্টোজ উপস্থিতি থাকার জন্য মিষ্টি লাগে। এক্সামে ডাইরেক্ট কোশ্চেন আর সুক্রোজের মধ্যে কি কি থাকে তখন বলতে হবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। নেক্সট হচ্ছে ল্যাকটোজের মধ্যে কি থাকবে? ল্যাকটোজের মধ্যে থাকবে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। আচ্ছা, ল্যাকটোজ হবে। আচ্ছা, ল্যাকটোজ কোথায় থাকে? দুধের মধ্যে ল্যাকটোজ উপস্থিত থাকে। দুধের মধ্যে ল্যাকটোজ উপস্থিত থাকার জন্য দুধের স্বাদ মিষ্টি হয়। পলিস্যাকারাইড, পলি মানে কি? পলি মানে অনেক, অর্থাৎ যে শর্করার মধ্যে 10 থেকে বেশি, অর্থাৎ 11 থেকে বেশি সুগার মলিকুল থাকবে, তাদেরকে আমরা পলিস্যাকারাইড বলবো। পলিস্যাকারাইডের উদাহরণ কি কি হতে পারে? পলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে, এক্সাম্পল কি কি? পলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে
স্টার্চ। নেক্সট কি সেলুলোজ, সেলুলোজ। আর কাইটিন। আর কি উদাহরণ হতে পারে? গ্লাইকোজেন, গ্লাইকোজেন। আর কি হতে পারে? হেপারিন। আচ্ছা, তাহলে পলিস্যাকারাইডের এসব উদাহরণ। স্টার্চ আমরা কোথায় পাই? স্টার্চ পাই উদ্ভিদ দেহে কার্বোহাইড্রেট যে জমা হয়, স্টোর হয়, সেটা স্টার্চ রূপে জমা হয়। স্টার্চের উদাহরণ কি কি? স্টার্চের মধ্যে কি কি আসতে পারে? আলু, গম, চাল, এসবই স্টার্চের উদাহরণ। সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট কোথায় আমরা পাই? সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট পাই আমরা কোথা থেকে? পলিস্যাকারাইড থেকে। সবচেয়ে বেশি যদি এক্সাম কোশ্চেন আসে যে সবচেয়ে বেশি আমরা কার্বোহাইড্রেট কোথা থেকে পাই, তখন বলতে হবে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড থেকে আমরা সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট পাই। তাহলে স্টার্চের উদাহরণ কি? স্টার্চের মধ্যে আলু, গম, চাল, এরা স্টার্চের উদাহরণ। স্টার্চ আমরা মানুষ যে খাদ্য কার্বোহাইড্রেট ইউজ করে, মানুষ যে কার্বোহাইড্রেট ইউজ করে সবচেয়ে বেশি কি? সবচেয়ে বেশি কি ইউজ করে? সেটা হচ্ছে স্টার্চ। সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট ইউজ করে কি? স্টার্চ ইউজ করে সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট রূপে। তারপরে আসি আমরা সেলুলোজ। সেলুলোজ, সেলুলোজ কোথা থেকে পেতে পারি? সেলুলোজ আমরা কোথায় পাই? গাছের ছাল, এছাড়া সবজির ছাল। আর কোথা থেকে পেতে পারি? আর পাই হচ্ছে উদ্ভিদ কোষের যে সেল ওয়াল, সেখানে আমরা সেলুলোজ পাই। সেলুলোজের ব্যবহার কি কি রয়েছে? সেলুলোজ ব্যবহার হয় পেপার ইন্ডাস্ট্রিতে, পেপার ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রিতে ব্যবহার রয়েছে। তারপর আয়নার পিছনে যে কোটিং করা থাকে, তাও সেলুলোজের তৈরি হয়। বস্ত্র শিল্পে সেলুলোজের ব্যবহার রয়েছে, অর্থাৎ পেপার বানাতে সেলুলোজের ব্যবহার রয়েছে। বস্ত্র বানাতে, বস্ত্র বানাতে সেলুলোজের ব্যবহার হয়। এছাড়া আয়নার পিছনে যে কোটিং থাকে, আয়নার পিছনে কভারিং থাকে, কোটিং থাকে, তাও সেলুলোজ দিয়ে করা হয়। এরপরে চলো পড়বো আমরা কাইটিন। কি পড়বো? কাইটিন। কাইটিন সম্পর্কে। কাইটিন দেখো কি? কাইটিন হচ্ছে যে বিভিন্ন পোকামাকড় রয়েছে, পোকামাকড়ের বাইরের যে আবরণ, শক্ত আবরণ, সেটা আসলে কাইটিন দিয়ে তৈরি। যেমন আমরা দেখি কাঁকড়া, কাঁকড়া, মাকড়সা, আরশোলা, কাঁকড়া, মাকড়সা, আরশোলা, এদের শরীরের বাইরের যে শক্ত আবরণ, এটি আসলে কি? কাইটিন দিয়ে তৈরি। তারপরে আমরা বলবো কি? গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন হচ্ছে, গ্লাইকোজেন হচ্ছে গ্লুকোজকে, গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে, গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে, গ্লাইকোজেন, গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে জমা হয়। কোথায় জমা হয়? লিভারে জমা হয়। লিভার, লিভারে গ্লুকোজকে গ্লাইকোজেনে জমা হয়ে থাকে। এবার কি হয়? যখন বডিতে গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখন গ্লাইকোজেন আবার গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। এভাবে শরীরে গ্লুকোজের লেভেল মেনটেন করে। তারপর পড়বো আমরা কি? হেপারিন। হেপারিন কি? দেখো, হেপারিন হচ্ছে একটা কার্বোহাইড্রেট, একটা শর্করা, যা পাওয়া যায় কোথায়? ব্লাডে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ব্লাড অথবা রক্তে, রক্তের মধ্যে পাওয়া যায় হেপারিন। হেপারিন উৎপন্ন কোথা থেকে হয়? উৎপন্ন হয় লিভার থেকে। উৎপন্ন হয় কোথা থেকে? লিভার থেকে। হেপারিনের কাজ কি? হেপারিনের কাজ হচ্ছে রক্তনালীর মধ্যে, আমাদের যে রক্তনালী আছে, রক্তনালীর মধ্যে রক্ত যাতে জমাট না বাঁধে, রক্তনালীর মধ্যে রক্ত যেন আরামসে চলাফেরা করতে পারে, তার জন্য হেপারিন সাহায্য করে। অর্থাৎ হেপারিন যদি না থাকে,
তাহলে রক্ত নালীর মধ্যে রক্ত জমাট বেঁধে যাবে, কি জমাট বেঁধে যাবে, এর ফলে রক্ত চলাচল করতে পারবে। হেপারিন হচ্ছে ওই পদার্থ যা রক্তকে তরল রাখতে সাহায্য করে। তো আজকের পড়া এই পর্যন্তই হলো। তো নেক্সট ভিডিওতে আমরা করব নেক্সট যে খাদ্য উপাদানগুলো থাকলো, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এদের সম্পর্কে আমরা আলাদা আলাদা করে পড়ব। তো আজকের জন্য এতটুকু, আর অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।